হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের হিথ্রো এয়ারপোর্টের অভিজ্ঞতা। হিথ্রো এয়ারপোর্ট আমার বাড়ির থেকে 30-40 মিনিটের রাস্তা। ট্রাফিকের উপর ডিপেন্ড করে, বাট মোটামুটি 40 মিনিটসে পৌঁছে যাওয়া যায়। লন্ডন বা তার আশেপাশে 6টি এয়ারপোর্ট আছে, তার মধ্যে হিথ্রো এয়ারপোর্ট আর লন্ডন সিটি এয়ারপোর্টটা একদম লন্ডনের মধ্যে। আর লন্ডনের কিছুটা বাইরের দিকে মানে আউটস্কার্টের দিকে আছে বাকি 4টে এয়ারপোর্ট: স্ট্যানস্টেড, গ্যাটউইক, লুটন অ্যান্ড সাদার্ন এয়ারপোর্ট। তার মধ্যে গ্যাটউইকটা আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে, তবে সেটাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ইন্ডিয়া থেকে অনেক ফ্লাইটই গ্যাটউইক এয়ারপোর্টেও কিন্তু আসে। আমরা টার্মিনাল 3তে ঢুকেই এবার সেলফ চেক ইন আর সেলফ স্ক্যানিং এর দিকে গেলাম। আমাদের ওখানে যেমন এয়ারপোর্টে ঢুকলেই বিভিন্ন ইউনিট করা থাকে, সেখানে আমরা এয়ারপোর্টের সাপোর্ট স্টাফের কাছে যাই এবং পাসপোর্ট স্ক্যান করি। এখানে সেটাই সেলফ স্ক্যানিং এর ব্যবস্থা আছে। এমন না যে কাউন্টার নেই, কাউন্টারও আছে, বাট ভাবলাম যে লাইন যেহেতু নেই সেলফ স্ক্যানিংয়েই, তাই জন্য আমরা চলে গেলাম। এখানে আমরা এবার পাসপোর্টটা স্ক্যান করছি। যেই মুহূর্তে পাসপোর্টটা স্ক্যান হয়ে যাবে সেই মুহূর্তে বোর্ডিং পাসগুলো জেনারেট হবে। এমনি প্রসেসটা খুবই স্মুথ, তবে পাসপোর্ট স্ক্যান করতে একটু টাইম লাগে, তাই ধরে ধরে পাসপোর্টটা স্ক্যান করতে হয়। যেই মুহূর্তে স্ক্যান হয়ে যায় সেই মুহূর্তে ওরা বলে রিমুভ পাসপোর্ট, আর ওরা বুকিং ডেটাটা রিট্রিভ করে আর বোর্ডিং পাসটা জেনারেট করে। এবার আমাদের স্ক্যানিং শেষ, এবার বোর্ডিং পাস প্রিন্ট করার পালা। এই সেলফ চেক ইনের অভিজ্ঞতাটা আমাদের প্রথমবার। মানে সেলফ চেক ইন হয়তো আগেও করেছি, কিন্তু এই পাসপোর্ট স্ক্যান করে পুরো প্রসেসটা করার অভিজ্ঞতাটা প্রথমবার। কিন্তু যথেষ্ট স্মুথলি হয়ে গেছে আর ব্যাপারটা ইজিও। কারোর কোনো অসুবিধা হলে ওখানে সাপোর্ট স্টাফও আছে যারা গাইড করে দিচ্ছে। এখানে বোর্ডিং পাসের সাথে সাথে লাগেজ ট্র্যাকগুলোও প্রিন্ট করে নেওয়া যাচ্ছে। এটা আমরা জানতাম না, ওরা আমাদের গাইড করলো যে বোর্ডিং পাসের সাথে আমরা যাতে এটাও প্রিন্ট করে নিই, তাহলে আমাদের কাউন্টারে যেতে হবে না, ডাইরেক্ট প্রিন্ট করে ব্যাগে লাগিয়ে দিলেই হবে। কাউন্টার পার্টগুলো যদিও সযত্নে রেখে দিচ্ছি, কারণ আমাদের রেফারেন্সের জন্য ওই নাম্বারটাও খুব জরুরি। কোনো কারণে যদি লাগেজের কিছু হয় তাহলে এই নাম্বারটা থাকলে তাও ট্র্যাক করা যাবে। লাগেজ ড্রপ হয়ে গেছে, এবার একটু পেট পুজোর পালা, তাই আমরা চলে এলাম একটা মিল ডিল খুঁজতে। মিল ডিলে কিরকম পাওয়া যায়, যেমন একটা স্যান্ডউইচ পাওয়া যায়, তার সাথে একটা সাইডস পাওয়া যায় আর তার সাথে একটা ড্রিঙ্কস পাওয়া যায়। এই মিল ডিলগুলোতে একটু অফারও থাকে, তাই জন্য কিনলে একটু বাজেট ফ্রেন্ডলিও হয়। যেমন এক একটা মিল ডিল পড়ে 5.99, মানে ওই 650 টাকা মতো। আমরা দুটো মিল ডিল নিয়ে নিলাম, তাহলে আমাদের 3 জনের আরামসে হয়ে যাবে। যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই জন্য আমরা মোটামুটি 3.5 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর যেহেতু সেলফ স্ক্যানিংয়ে গেছিলাম, তাই জন্য আমাদের খুব একটা টাইমও লাগেনি। তাই লাগেজ ড্রপ করে এখন এই সব মিল ডিল খুঁজতে আমাদের সুবিধা হচ্ছে। ইউকেতে টোটাল 144টার কাছাকাছি এয়ারপোর্ট আছে, যার মধ্যে হিথ্রো এয়ারপোর্ট হলো সব থেকে বড়। একটা স্টাডি অনুযায়ী দেখা গেছে, স্টাডিটা 2023-এ করা, যে হিথ্রো এয়ারপোর্ট ছিল ওয়ার্ল্ডের 4th বিজিয়েস্ট এয়ারপোর্ট। আর যদি শুধু ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের কনসিডার করে তাহলে হলো 2nd বিজিয়েস্ট এয়ারপোর্ট। হিথ্রো এয়ারপোর্টে এভরিডে টেক অফ আর ল্যান্ডিং মিলে অলমোস্ট 1300 প্লেন অপারেট করে।
মোটামুটি ৭৮ বছর ধরে এই হিথ্রো এয়ারপোর্টের অপারেশন চলছে। হিথ্রো এয়ারপোর্টে 4টে টার্মিনাল আছে। যেমন আজকে আমরা ট্রাভেল করছি টার্মিনাল 3 থেকে। টার্মিনাল 2 আর টার্মিনাল 3 হলো খুব ওয়েল কানেক্টেড, মানে হাঁটা ডিস্টেন্স, হাঁটলে 10-15 মিনিটেই এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে আসা যায়। কিন্তু টার্মিনাল 4টা হলো পুরো আলাদা। আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বেশিরভাগ সময় টার্মিনাল 2তেই আসে। এছাড়া এমিরেটসে আজকে আমরা যেমন যাচ্ছি সেটা টার্মিনাল 3 থেকে। এছাড়া আরও অনেক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হিথ্রো এয়ারপোর্ট থেকে অপারেট করে। যেমন ইউকে সব থেকে প্রিমিয়াম এয়ারলাইন্স হলো ব্রিটিশ এয়ারওয়েজ। আমার যেহেতু ব্যাগের খুব শখ, তাই এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে আমার খুবই ভালো লাগছে। যদিও পকেট পারমিট করবে না বলে ব্যাগগুলো কেনা সম্ভব না, কারণ এই ব্যাগগুলো ব্র্যান্ডেড বলে ব্যাগের দাম অনেক বেশি। এই এয়ারপোর্টের মধ্যেই দেখলাম ভারী সুন্দর একটা ক্যাডবেরি স্টল। এখানে ক্যাডবেরি স্টলে টাওয়ার করা আছে, আর ক্যাডবেরি কালারের একটা গাড়িও বানানো আছে। আর এদিকে হচ্ছে চারিদিকে কসমেটিক্স আর অন্য বিভিন্ন ধরনের চকলেটের স্টল। হিথ্রো এয়ারপোর্টে টার্মিনাল 3 কিন্তু কোনো লাক্সারি শপিং মলের থেকে কম নয়। চারিদিকে ব্র্যান্ডেড ব্যাগ, ব্র্যান্ডেড শুজ আর পারফিউমের দোকান। আর লোভ সম্বরণ করতে না পেরে চলে এলাম ক্যাডবেরি স্টলের দিকে। ওমা, এখানে এসে দেখি কত ভ্যারাইটিস ধরনের ক্যাডবেরি আছে। আমার সঙ্গে শ্রেয়াঙ্ক লাফিয়ে লাফিয়ে চলে এসেছে, বাট ওকে আগেই বলা আছে যে আজকে আমরা যেহেতু যাচ্ছি তাই কোনো ক্যাডবেরি আর কেনা যাবে না। প্রত্যেক মানুষই কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছে তার প্রিয়জনদের দেওয়ার জন্য। এই জায়গাটায় এসে দেখলাম প্রচুর ভিড়। যদিও আমরা খুঁজে খুঁজে 3টে সিট পেয়ে গেছিলাম, কিন্তু রিয়েলাইজ হলো যে আমরা ছাড়াও প্রচুর লোক এখন উইন্টার হলিডেজের জন্য তাদের নিজস্ব ডেস্টিনেশনে যাচ্ছে। হাতে যেহেতু অনেকটাই টাইম আছে, তাই আমিও ভাবলাম একটু স্টোরগুলো এক্সপ্লোর করে দেখি। এখানে ডিউটি ফ্রিতে বলে কিছু অফও পাওয়া যায়। আমার যদিও পার্সোনালি কখনো কেনার অভিজ্ঞতা নেই, তবে শুনেছি ডিউটি ফ্রির এই স্টোরগুলোতে বিভিন্ন অফারও থাকে, তাই ভাবলাম একটু পারফিউম সেকশনটা এক্সপ্লোর করে দেখি। ডিউটি ফ্রিতে যে ডিসকাউন্টে পাওয়া যায় সে কথাটা কিন্তু খারাপ শুনিনি। আপ টু 40% অবধি ডিসকাউন্ট অনেক স্টোরেই দিচ্ছে। তবে এটা শুধু এয়ারপোর্টের ডিউটি ফ্রিতে নয়, অন্যান্য স্টোরেও ইউকেতে এখন প্রচুর সেল চলছে। পুরো এয়ারপোর্টে এই জায়গাটা সুন্দর পারফিউমের গন্ধতে মমা করছে। আমি দুটো পারফিউম স্মেল করলাম ঠিকই, কিন্তু এই দিকে এত পারফিউমের গন্ধ যে ঠিক বুঝে উঠতে পারলাম না কোনটার কোন স্মেল। অনেক ঘোরাঘুরির পর এবার আস্তে আস্তে বোর্ডিংয়ের দিকে যাওয়ার পালা। এই লেফট সাইডের যে সাদা গাড়িগুলো, সেগুলো যাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট লাগে, মানে যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে ইউজ করে। জেনারেলি এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল বা বোর্ডিং গেটের কাছে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলো ইউজ করে, অথবা হুইল চেয়ারে নিয়ে যায়। আমার বাবা মা যখন ট্রাভেল করে তখন আমি স্পেশাল অ্যাসিস্ট্যান্টটা বুক করে দিলে বাবা মায়েদের কিছুটা সুবিধা হয়, কারণ ওরা এয়ারক্রাফটের গেট থেকেই একদম হুইল চেয়ার বা এই গাড়িগুলোতে তুলে দেয় বাবা মাকে, আর তার সঙ্গে যে হ্যান্ড লাগেজ থাকে সেটাও ওরা নিয়ে যায়। তারপরে ইমিগ্রেশন ক্রস করে সব কিছুই ওরা দেখে নেয়, তো ব্যাপারটা অনেকটাই স্মুথ হয়। এই যে এমিরেটস লাউঞ্জ দেখতে পাচ্ছি, এবার এখান দিয়েই আমরা ঢুকে যাব আমাদের বোর্ডিং গেটের দিকে। বোর্ডিং স্টার্ট হতে আরও মিনিট 20 দেরি, তাই আজকে যেহেতু আমাদের হাতে অনেক টাইম আছে, তাই জন্য প্রথমবার দেখছি এই ফ্লাইটগুলোতে কিভাবে লাগেজ ওঠে। এই আস্তে আস্তে এক একটা করে বক্স উঠছে। এই বক্সটা দেখে মনে হচ্ছে এটা লাগেজ না, মিলের বক্স। মানে যেহেতু এয়ারক্রাফটে আমাদের লাঞ্চ প্রোভাইড করবে বা ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করবে, আগে মনে হয় সেটা উঠছে। সত্যি কথা বলতে আগে কোনোদিন এয়ারপোর্টে বসে এইভাবে লাগেজ যে এয়ারক্রাফটে উঠে সেগুলো কোনোদিন দেখিনি, তাই টাইম পাওয়ায় আজকে সেই অভিজ্ঞতাটা উপভোগ করছি। এমিরেটস
এমিরেটসের ঠিক পেছন দিয়ে একটা ভার্জিন আটলান্টিকের ফ্লাইট চলে যাচ্ছে। এখানে দেখলাম এমিরেটস ছাড়া ভার্জিন আটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ সবকটা ফ্লাইটই রয়েছে। পরন্ত বিকালের এয়ারপোর্টের এই দৃশ্যটা কিন্তু ভারী সুন্দর। এবার আমাদের লাগেজ অ্যালাউন্স ছিল 30 কেজি পার পারসন, তাই জন্য 90 কেজি পেয়েছিলাম। জেনারেলি বেশিরভাগ টাইমে 25 কেজি থাকে, তাই জন্য আমরা 75 কেজি অ্যালাউন্স পাই। এখন লন্ডন থেকে কলকাতা যাওয়ার পথে লাগেজের খুব প্রবলেম না থাকলেও ফেরার সময় কিন্তু বেশ কিছু আইটেমস বেশি থাকবে। তবে কলকাতা থেকে কি জিনিস লন্ডনে আনা যায় সেই বিষয়ে কিন্তু খুব সতর্কভাবে প্যাকিং করতে হয়। যেহেতু এমিরেটস বা কাতার এগুলো মিডল ইস্টার্ন কান্ট্রি হয়ে আসে, তাই জন্য সেখানে কিছু কিছু জিনিস যেমন ব্যান্ড থাকে। যেমন পোস্ত হলো সেরকমই একটা আইটেম, যেটা কোনোভাবেই মিডল ইস্ট কান্ট্রির মধ্যে দিয়ে আসলে আনা যায় না। আমার মা ভুল করে একবার কাতারে আসার সময় পোস্ত নিয়ে এসেছিল এবং লাকিলি ধরা পড়েনি, কিন্তু ধরা পড়লে প্রচুর ফাইন হয়। এরই মধ্যে দেখুন পিছন দিয়ে একটা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট চলে যাচ্ছে। আমরা এখানে বসে এই দৃশ্য, এই এয়ারক্রাফট, লাগেজ ওঠানো, এই ব্যাপারগুলো এনজয় করলেও যাদের এটা নিত্য নৈমিত্তিক কাজ, যারা এখানে কাজ করে, পাইলট, গ্রাউন্ড স্টাফ, তাদের কাছে কিন্তু এটা একদমই এক্সাইটিং নয়। এটা তাদের রোজকার জবের মতোই, যেটা ধরুন আমি আপনি আমাদের কর্মক্ষেত্রে করে থাকি। আস্তে আস্তে চারিপাশে সব বাচ্চাগুলোই কিন্তু অধৈর্য হয়ে গেছে, তারা কখন প্লেনে উঠবে এটা ভেবে। তবে ওদেরও দোষ দিয়ে লাভ নেই, এই লং ফ্লাইট জার্নি ওদের জন্য কিছুটা বোরিং। বোর্ডিংয়ের টাইম যে চলে এসছে সেটা এখানের গতিবিধি দেখলেই বুঝতে পারা যাচ্ছে। এবার আমাদের এয়ারক্রাফটে ওঠার পালা, আর তার সাথেই শেষ করছি এই ভিডিওটা। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো অভিজ্ঞতার সাথে।